আমরা সিনক্রোনাস মেশিনের 3টা লেকচার আমরা ডেলিভারি করছি, কিন্তু এই 3 নাম্বার লেকচারের পর যখন আমি 4th লেকচার ডেলিভারির জন্য কন্টেন্ট রেডি করতেছিলাম, তখন ওই সময় আমার ফিল হচ্ছিল এরকম যে আমরা মানে অনেক বেসিক টার্মগুলো আমরা মিস করে যাচ্ছি। যে বেসিক টার্মিনোলজিগুলোর কনসেপ্ট যদি ভালো করে ক্লিয়ার না থাকে, পরবর্তীতে সিনক্রোনাস মেশিনটা একটা প্যারা মনে হবে। আমরা অলরেডি একটা টার্ম বলে ফেলছি যে ভাই এটা পরে বলবো। আমরা যখন ফার্স্ট লেকচারে আমরা যখন ইনডিউস ডিএমএফের সমীকরণটা প্রুভ করতেছিলাম, ওই সময় 5pp অর্থাৎ ফ্লাক্স পার পোল নামে একটা টার্ম আসছিল। মানে এই টার্ম বলছিলাম যেগুলো পরে বলবো, কিন্তু ফ্লাক্স পার পোল যদি আমি আলাদাভাবে বলতে চাই, পুরো একটা লেকচার কভার করবে আমার শুধুই ফ্লাক্স পার পোল ডেলিভার করার জন্য। আমার অনেক কিছু বাকি রয়ে গেছে, পোল পিস বাকি রয়ে গেছে, স্লট পিস বাকি রয়ে গেছে, অ্যাঙ্গুলার স্লট পিস বাকি আছে, কয়েল পিস বাকি আছে, টর্কের ভালোভাবে কনসেপ্ট নাই, ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল, মেকানিক্যাল অ্যাঙ্গেল এগুলো বাকি আছে। মানে আমরা একটা বেশ আবার পিস ফ্যাক্টর সামনে পড়বে সেটা বাকি আছে, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বাকি আছে, মানে কেপি কেডির কথা মিন করতেছি আমি। তো এগুলো যদি আমরা না কনসেপ্টগুলো ক্লিয়ার করে না ঢুকি, সিনক্রোনাস মেশিন আসলেই একসময় একটা প্যারা মনে হবে। কারণ ওই রকম টার্ম বলতেই থাকবো যে এগুলো পরে বলা হবে, এটা পরে বলা হবে, ওইটা পরে বলা হবে। এই জন্য আমি চাচ্ছিলাম যে আপাতত সিনক্রোনাস মেশিনের লেকচারটা কিছুদিনের জন্য স্টপ থাক। আমরা আগে যে ফান্ডামেন্টালস আছে মেশিনের সেগুলো ক্লিয়ার করবো। এই জন্যই আমাদের আজকের টপিকের নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ রোটেটিং মেশিন। অ্যাটলিস্ট এইখানে যদি আমি আইডিয়া করে বলতে পারি, এই ফান্ডামেন্টালস অফ রোটেটিং মেশিনের উপর প্রায় অ্যাটলিস্ট 10টা ভিডিও আসবে, 10টা লেকচার আমার আসবে। তো আজকে ট্রাই করব টর্ক নিয়ে খুব ভালো করে বিস্তারিত করার। তারপর যদি সময় থাকে দেন আমরা ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল, মেকানিক্যাল অ্যাঙ্গেল, এরপরে কনসিকুয়েন্টলি আমরা পোল পিচ আগাবো। আমরা পোল পিচের পরে স্লট পিচ, কয়েল পিচ, কয়েলের ক্লাসিফিকেশান, শর্ট পিচ কয়েল, তারপর হচ্ছে ফুল পিচ কয়েল, শর্ট পিচ আর একটা কর্ডেড কয়েল, এগুলো আমরা জানি। তো এগুলো নিয়ে মানে বিস্তারিত আলোচনা করবো, নতুবা গিয়ে সামনে গিয়ে খুব একটা ঝামেলায় পড়তে হবে। এই জন্যই আজকে আমাদের এই প্লেলিস্ট নতুন করে শুরু করতেছি আমরা। তো আর একটা কথা বলে রাখি যে এইখানে ফান্ডামেন্টাল বলা হচ্ছে, ফান্ডামেন্টালস অফ রোটেটিং মেশিন, মানে এইখানে কিছু মৌলিক বিষয় আলোচনা করা হবে যেগুলো সব ধরনের রোটেটিং মেশিন, যেই মেশিনগুলো রোটেট করবে অর্থাৎ রোটেটিং মেশিন, এই টার্মগুলো ওই সব ধরনের রোটেটিং মেশিনের জন্য একেবারে পারফেক্টলি অ্যাপ্লিকেবল। অর্থাৎ এখানে এমন কোনো কনসেপ্ট দেওয়া হবে না যে এইটা এই মেশিনের জন্য অ্যাপ্লিকেবল, এটা আর এক মেশিনের জন্য অ্যাপ্লিকেবল না, এরকম না কিন্তু। আর যদি এরকম থেকে থাকে যে না এই কনসেপ্টটা শুধুমাত্র স্পেশাল 2-3টা মেশিনের জন্য অ্যাপ্লিকেবল, অন্য কোনো মেশিনের জন্য অ্যাপ্লিকেবল না, আমি সেটা বলে দিব। কিন্তু এখন যে কনসেপ্টগুলো দেওয়া হবে এগুলো ম্যাক্সিমাম কনসেপ্ট বা ম্যাক্সিমাম টার্মিনোলজি বা ম্যাক্সিমাম প্যারামিটারগুলো আমার যত ধরনের রোটেটিং মেশিন আসে সবগুলোর জন্য এটা একেবারে নির্দ্বিধায় অ্যাপ্লিকেবল। তো আমরা ফার্স্টে এরকম কিছু টার্মিনোলজি, ফার্স্ট যে টার্মিনোলজি আমাদের কাছে আছে সেটা হচ্ছে টর্ক। আমরা টর্কটা খুব ভালোভাবে ক্লিয়ার করব। টর্কের আমরা টর্কের ক্লাসিক্যাল ডেফিনেশন না দিলে অন্তত টর্কের মিনিং কী, টর্ক কী মিন করে, টর্ক কীভাবে প্রডিউস হয়, তারপরে হচ্ছে টর্কের ক্লাসিফিকেশন দিব, এরপরে কোন কোন মেশিনে কোন কোন টর্ক এক্সিস্ট করে, কোন কোন টর্ক এক্সিস্ট করে না, আমরা তাই নিয়ে একটা ছোটোখাটো একটা ব্রিফ দিব। তো ফার্স্টেই আমরা শুরু করতেছি হচ্ছে টর্ক। ওকে, তো টর্কের যদি আমরা ডেফিনিশন দিতে চাই যে ভাই টর্ক কি, আমরা এক কথায় টর্ক এরকম বলতে পারি, টর্ক is the ability of rotation. ওকে, তো টর্ক হচ্ছে কি, টর্ক হচ্ছে আমাদের বলতে পারি এভাবে, টর্ক হচ্ছে অ্যাবিলিটি অফ রোটেশন, অর্থাৎ ঘোরানোর যে ক্ষমতা বা সামর্থ্য সেটাই হচ্ছে যে প্রোভাইড করবে, সেই হচ্ছে টর্ক, একেবারে সহজ ভাষায় যদি বলতে চাই। তো টর্কের তার মানে টর্ক হচ্ছে অ্যাবিলিটি বা পাওয়ার কি করার, রোটেশন করার বা রোটেশন দেওয়ার বা ঘোরানোর ক্ষমতা। আচ্ছা, আর টর্ক প্রোভাইড করবে কে বা টর্ক কার মাধ্যমে প্রডিউস হয়, টর্ক প্রডিউস হয় ফ্রম ফোর্স। তো টর্ক প্রডিউস হয় হচ্ছে, আমরা যদি বলতে চাই টর্ক প্রডিউস হয় ফোর্স থেকে, অর্থাৎ বল থেকে টর্কের
প্রডিউস হয়। বলতে পারি টর্ক ইজ আ কাইন্ড অফ ফোর্স, বাট স্পেশালিটি কি, টর্ক ইজ এ স্পেশাল ফোর্স দ্যাট ক্যান রোটেট এনিথিং। ওকে, ফোর্স সেটা রোটেট করলেও করতে পারে, আবার কি রোটেট নাও করতে পারে। তো ফোর্সের একটা স্পেশাল ফরমেশন হচ্ছে টর্ক, যেটা কোনো কিছুকে রোটেট করতে পারে। আচ্ছা, ক্লিয়ারভাবে বুঝতে পারলাম আমরা। এবার আমরা কিছু মিক্সার আমরা পড়াশোনা করি। কিছু মিক্সার যদি বলতে যাই ভাই, টর্ক, অনেকে মিক্স করে ফেলে টর্ক অ্যান্ড স্পিড, এই দুটো জিনিস খুব মিক্স আপ করে ফেলে। তো আমার রিকমেন্ডেশন থাকবে কখনোই টর্ককে স্পিডের সাথে মিশানো যাবে না, কখনোই মিশানো যাবে না। কীরকমভাবে মিশানো যাবে না, আমরা এরকমভাবে বলতে পারি যে সবাই ম্যাক্সিমাম লোকজনই মনে করে যে টর্ক যদি বাড়ে তাহলে স্পিডও বাড়বে, আবার অনেকে এরকম মনে করে যে স্পিড কম তার মানে আবার টর্ক বেশি হতে পারে। তো আসলে কখনোই টর্ক কীভাবে মিক্স আপ করা উচিত না যে টর্কের সাথে স্পিডের, এটা দুটো কেসই হতে পারে। বিভিন্ন এক এক মেশিন চেঞ্জ হবে, এই রিলেশনগুলো এক ধরনের চেঞ্জ হবে। কোনো মেশিনে আছে যে স্পিড বেশি আবার কি টর্কও বেশি, আবার এমন কিছু মেশিন আছে যে স্পিড কম তারপরেও কি টর্ক কি অনেক বেশি। এজন্য এইভাবে রিলেট করা যাবে না, মেশিন চেঞ্জ তো এই রিলেশনগুলো চেঞ্জ হবে। কখনও স্পিড কমলে দেখা যাবে যে স্পিড কম কিন্তু এই মেশিনের টর্ক অনেক বেশি, আবার দেখা যাবে কখনো স্পিড অনেক বেশি, আবার দেখা যাবে এখানে কি ওই অবস্থায় টর্ক অনেক কম। এই জন্য এগুলো র্যান্ডমনেস, আমার মেশিন চেঞ্জ হবে, এই রিলেশনগুলো চেঞ্জ হবে, যেন কখনোই মানে একটা ইন জেনারেল কথা বলে দেওয়া যাবে না। আচ্ছা, তো আমরা এবার দেখতে পারি যে টর্ক কীভাবে প্রডিউস হয়, টর্ক কীভাবে উৎপন্ন হয় সেটা একটু দেখে নিই। তো টর্ক প্রডিউস করার জন্য আমরা একটা ওয়্যার নিতে পারি, একটা হরিজন্টালভাবে সেটা প্লেস করে আছে। তো এটা হচ্ছে একটা ওয়্যার, এটাকে আমরা কয়েলও বলতে পারি। এখন এটাকে আমরা কয়েলও বলতে পারি, যেটা হরিজন্টালি প্লেস করা আছে। আচ্ছা, তো এইখানে এই কয়েলে আমার পজিটিভ সাপ্লাই দিচ্ছি এই প্রান্তে, আর নেগেটিভ সাপ্লাই দিচ্ছি আমি এই প্রান্তে। তো নর্মালি কারেন্ট ডিরেকশন কোন দিক হবে, পজিটিভ দিকে কারেন্ট ঢুকবে, নেগেটিভ দিকে কারেন্ট বের হবে, তাহলে কারেন্ট ডিরেকশন হবে এইদিকে, এরপরে এইদিকে, এদিকে বলে এইদিকে। আচ্ছা, তো আমি চাচ্ছি এটাকে রোটেট করানোর জন্য, এটাকে চাচ্ছি আমি রোটেট করার জন্য। তো রোটেট করাইতে গেলে এখানে ম্যাগনেটিক ফিল্ড সাপ্লাই দিতে হবে, আমরা সবাই জানি ম্যাগনেটিক ফিল্ড সাপ্লাই দিতে হবে। আচ্ছা, তাহলে যদি এই যে কয়েলটা বা এই যে ওয়্যারটা যেহেতু কারেন্ট পরিবহন করতেছে এবং এই পাশ থেকে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি, তো এই কয়েল এক ধরনের ফোর্স অ্যাপ্লাই হবে। সেই ফোর্সটার রিলেশনটা কেমন হবে, আমরা বলতে পারি I ইন্টু এল ভেক্টর ক্রস বি ভেক্টর। এখানে আমরা যদি পার্টিকুলারলি বলতে চাই যে ভাই এই এল এর ডিরেকশান কোন দিকে হবে, ভাই এখানে I ভেক্টরের ডিরেকশান যেদিকে, এল ভেক্টরের ডিরেকশান অটোমেটিক ঠিক সেই দিকেই হবে। বুঝতে পারা গেছে? আমি আবার বলি, এখানে যে I ভেক্টর দেওয়া আছে, এই I ভেক্টরের ডিরেকশান যেদিকে হবে অটোমেটিক্যালি এল ভেক্টরের ডিরেকশানও সেই দিকেই হবে। আর বি ভেক্টর কোন দিকে হবে, বি ভেক্টর আমি যেদিকে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমার বি ভেক্টরের ডিরেকশান। আচ্ছা, তো টর্ক কীভাবে প্রডিউস হবে, এখানে টর্ক প্রডিউস করার জন্য আমরা বলতে পারি তাহলে এফ পাবো যদি আমরা এল ভেক্টর ক্রস প্রোডাক্ট বি ভেক্টর, এইটা থেকে আমি পাবো হচ্ছে ভাই আমার ফোর্সের মান, যেহেতু ক্রস প্রোডাক্ট একটা আমার কোন ভেক্টর এর আউটপুটটা কী হবে, একটা ভেক্টর হবে, আউটপুট একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। সুতরাং এখানে যে ফোর্সটা দেখাচ্ছি এই ফোর্স এক ধরনের কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ এর মান থাকবে আর কি থাকবে, ডিরেকশান থাকবে, এবং ডিরেকশানগুলো আমাদের ডিফাইন হবে এল ভেক্টর ক্রস বি ভেক্টর থেকে। তো তার জন্য যেটা করতে পারি, আমরা এই কয়েলের দিকে চিন্তা করি, এই কয়েলের দিকে এই সাইডে এটা একটা কয়েল সাইড, এটা একটা কয়েল সাইড, তাহলে এই কয়েল সাইডে যে কারেন্ট এভাবে ঢুকতেছে, তার মানে এটাকে যদি আমি এইভাবে চিন্তা করি, হাতের এই বরাবর আছে, তাহলে এই পাশে কারেন্ট ঢুকতেছে, এই পাশে কারেন্ট ঢুকতেছে, এবং এটাকে যদি আমি এই বরাবর চিন্তা করি তাহলে এই পাশ থেকে কারেন্ট কী হচ্ছে, বের হচ্ছে, এবং এই পাশটা চিন্তা করলে তার মানে কারেন্ট এভাবে যাচ্ছে, এই পাশ দিয়ে গেল এবং এই পাশ দিয়ে ফেরত আসলো, এটা হচ্ছে আমার মোটামুটি কারেন্ট ডিরেকশান। তাহলে আমাদের এই সাইডটা চিন্তা করি, কয়েলের এই সাইডটা,
চিন্তা করি, তাহলে এটাকে যদি আমি ডট ক্রস দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে এই সাইডটা কারেন্ট ঢুকতেছে, তাহলে ঢুকলে আমি তীরের কোন সাইড দেখব? তীরের ক্রস, মানে পেছনের সাইড দেখব, তীরের ক্রস দেখব। আর এই সাইডটা যদি চিন্তা করি, তাহলে এই সাইডে এভাবে ধরলে কারেন্ট কী হচ্ছে? এই সাইড থেকে কারেন্ট বের হচ্ছে, তাহলে কারেন্ট বের হলে তীরের মাথা দেখতে পারবো, মানে ছোট বিন্দু দেখতে পারবা, অর্থাৎ এখানে দেখতে পারবো ডট। তাহলে এইটা মানে এর কারেন্ট ডিরেকশান বের করতেছে এটা বাইরের দিকে, আর এইটা মানে কারেন্ট ডিরেকশান সরি এইটা এইদিকে মানে কারেন্ট ডিরেকশান ঢুকতেছে এইদিকে, আর এইটা এইদিকে মানে কারেন্ট বের হচ্ছে, মানে এই সেই ডট। আচ্ছা, এবং এর এই পাশ থেকে আমরা দিচ্ছি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ এই বরাবর অ্যাপ্লাইড হচ্ছে আমাদের ফিল্ড, হুইচ ইজ বি ভেক্টর। ওকে, তো তার মানে আমি যদি এই কয়েলটার দিক ভালো করে খেয়াল করি, তাহলে এই কয়েলে কারেন্ট ঢুকতেছে, তাহলে আমি এই ভেক্টরটাকে চিন্তা করতে পারি, এই কলম এই ভেক্টরটা আমি এরকম ঢুকতেছে, আর আমি এটা চিন্তা করতে পারি এই দিক হচ্ছে আমি আমার ভেক্টরের, এই দিক হচ্ছে আমার বি, মানে ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে। তো আমরা ভেক্টরের সময় বা ভেক্টর যখন আমরা পড়ছি, কখনো যদি পড়ে থাকি, আমাদের মনে পড়ে কিনা জানি না, যে ভেক্টর একটা ট্রেডিশন আছে, সেটা হচ্ছে এরকম যে ভেক্টর অ্যাঙ্গেলগুলো হিসাব করার জন্য এই পয়েন্টের সাথে আর একটা ভেক্টর অ্যাঙ্গেল হিসাব করতে হলে আর একটা ভেক্টর ঠিক ওই পয়েন্টটা বানানো লাগবে। এটাকে বলা হয় হেড, এটাকে বলা হয় টেল, যদি ভুল না করে থাকি এটাকে বলা হয় হেড, এটাকে বলা হয় টেল। তো এইটার হেড হেড মিলতে হবে, নতুবা টেল টেল মিলতে হবে। আমরা চেষ্টা থাকবে এই দুটো পয়েন্টের, অর্থাৎ স্টার্টিং মিলানোর চেষ্টা করবো আমরা। তো এইটাকে, অর্থাৎ এই ভেক্টরটা ভেতরে ঢুকতেছে, মানে কারেন্ট ঢুকতেছে ভেতরে, তাহলে কারেন্ট যদি ভেতরে ঢোকে, আমরা আগেই বলছি ভাই কারেন্টের ডিরেকশান দ্বারাই নির্ধারিত হবে এল এর ডিরেকশান, অর্থাৎ কারেন্ট যেদিকে যাবে ওই দিকটাই কার ডিরেকশান হবে? এল এর ডিরেকশান। তাহলে কারেন্ট যাচ্ছে ভেতরে আর এটা যাচ্ছে এই দিকে। এখন এটা এই দিকে গেল, তার মানে এটাকে মুভ করে আনায় আমরা এই বরাবর প্লেস করতে পারবো। তার মানে এটা হচ্ছে আই, এটা হচ্ছে আমার এল, সরি এটা হচ্ছে আই এর ডিরেকশান, আই এর ডিরেকশান এল এর ডিরেকশানটাই, তার মানে এটা হচ্ছে এল এর ডিরেকশান, এটা হচ্ছে বির ডিরেকশান। তার মানে ফার্স্টে কী থাকবে? এল ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে আমার হাত রাখতে হবে এল বরাবর, সরি আঙ্গুলগুলো প্লেস করব এল বরাবর, ওইখান থেকে যাব বি ভেক্টর বরাবর। তাহলে এল ভেক্টর এইদিকে, এই দিক থেকে আমরা কার্ল করে এদিক চলে আসলাম, তাহলে এটা হচ্ছে এল, এটা হচ্ছে বি, কার্ল করে আসলাম। তাহলে থাম কোন দিকে কাজ করতেছে আমার? নিচের দিকে, এল ক্রস বি নিচের দিকে, তাহলে থাম নির্দেশ করবে তার ফোর্সের ডিরেকশন, তাহলে ফোর্স কোন দিকে অ্যাপ্লাইড হবে? ফোর্স অ্যাপ্লাইড হবে নিচের দিকে, অর্থাৎ এফ ভেক্টর নিচের বরাবর। একইভাবে এই কন্ডাক্টরের ওপর কারেন্ট এভাবে বের হচ্ছে, কারেন্ট বের হচ্ছে, আর এই দিকে হচ্ছে ফিল্ড যাচ্ছে, তাহলে আমরা এই ফিল্ডের ভেক্টরটাকে আমরা এই বরাবর প্লেস করতে পারি, আর এই বরাবর হচ্ছে কারেন্টের প্লেস করতে পারি। তাহলে হাত রাখতে হবে, আমরা বলছিলাম কারেন্ট যেদিকে এল ভেক্টর একই দিকে, তাহলে কারেন্ট বাইরের দিকে, এইটাই এল ভেক্টর, আর এই যে এই বরাবর এইবার হচ্ছে বি যাচ্ছে, তাহলে ফার্স্টে হাত রাখতে হবে এল বরাবর, কার্ল করে যাইতে হবে কোন বরাবর? বি বরাবর। তাহলে এই বরাবর হচ্ছে এল, আর এই যে হচ্ছে বি, তাহলে কার্ল করে আনলাম। থাম কোন দিকে? উপরের দিকে। থাম কি মিন করে? ফোর্স মিন করে, তাহলে এই সেই আমাদের ফোর্সের ডিরেকশন। ওকে, এখন কথা হচ্ছে ভাই আপনি এই কন্ডাক্টরের উপর ফোর্স দেখালেন, আপনি এই কন্ডাক্টরের উপর ফোর্স দেখালেন, কিন্তু মজার বিষয় আছে ভাই আপনি এই কন্ডাক্টরের উপর কিন্তু কোনো ধরনের কোনো ফোর্স আপনি দেখান নাই। তো একটা কয়েলের দুটো সাইড থাকে, এটাকে বলা হয় কয়েল সাইড, এইটাকে বলা হয় আর একটা কয়েল সাইড, আর এইটাকে বলা হয় হচ্ছে ওভারহ্যাং, এটাকে বলা হয় ওভারহ্যাং। আসলে এর উপর কোনো ধরনের কোনো ফোর্স অ্যাপ্লাই হবে না, আমরা একটু পরে দেখতে পারবো। আচ্ছা, তো আমরা এরকম উদাহরণ দিতে পারি যে এই একটা কন্ডাক্টর, এটা এইভাবে আছে, আর এই একটা কন্ডাক্টর বাইরের দিকে আছে, তাহলে আমরা বলতে পারি এটা বাইরের দিকে, এটা ভেতরের দিকে, এই হচ্ছে আমার দুটো কয়েল সাইড। তো এইটার উপর ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে উপরের দিকে, আর এটার উপর ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে নিচের দিকে। তাহলে এইভাবে যদি ফোর্স দেই, এভাবে যদি ফোর্স দেই, আর এটাকে যদি মাঝখানে কোনো কিছু দ্বারা আটকে রাখা হয় বা সার্কুলার কিছুর মাঝে রাখা হয়, তো এই বরাবর যখন ফোর্স অ্যাপ্লাই হবে তখন এই বরাবর ফোর্সগুলো অ্যাপ্লাই হবে। জাস্ট এই বরাবর ছিল, এই বরাবর অ্যাপ্লাই হবে, কারণ এটা সিটকে যাওয়ার কোনো পসিবিলিটি নেই, কারণ এটাকে আমি রাউন্ড একটা শেপের মাঝে আবদ্ধ করে ফেলছি, যেখানে ফোর্সগুলো ডিরেক্ট ওপরের দিকে যাওয়ার কোনো উপায় নেই, ফোর্সগুলো অ্যাঙ্গুলার হয়ে যাবে জাস্ট এরকম। তার মানে এইটার ফোর্সের ডিরেকশন হবে এই বরাবর,
আর এইটার ফোর্সের ডিরেকশন হবে এই বরাবর। তার মানে কয়েলটা কী করবে, জাস্ট এভাবে ছিল রোটেট করা শুরু করবে, যদি এইভাবে থাকে রোটেট করা শুরু করবে, অর্থাৎ এভাবে থাকলে রোটেট করা শুরু করবে। আচ্ছা, আর এই যে ঘুরতেছে এই ঘোরার যে অ্যাবিলিটি, অর্থাৎ এই যে একটা ফোর্স আর এই যে একটা ফোর্স, এই যে ফোর্স থেকেই এই দুটো ফোর্স থেকে সে ঘোরার প্রবণতা তৈরি হচ্ছে। তো এই যে অ্যাবিলিটি ঘোরার, ওই ঘোরার অ্যাবিলিটিটাকে বলবো হচ্ছে আমরা টর্ক। আগেই বলছি টর্ক ইজ এ স্পেশাল কাইন্ড অফ ফোর্স, অর্থাৎ এই দুটো ফোর্স কী করতেছে, ওটাকে ঘোরানো ট্রাই করতেছে। তাহলে এই যে ফোর্সটা লাগতেছে এর উপর ঘোরানোর জন্য, ওইটাকে আমরা বলবো হচ্ছে টর্ক। আচ্ছা, তাহলে টর্কের ডিরেকশন হবে কোন দিকে, আমরা যদি তার মানে কোন দিকে রোটেট করছে, এভাবে রোটেট করছে না, ফোর্সটা কোন দিকে, এদিকে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে টর্ক অ্যাপ্লাই হবে কোন দিকে, বাইরের দিকে, মানে এই ক্যামেরার দিকে অ্যাপ্লাই হবে, মানে তোমাদের দিকে অ্যাপ্লাই হবে। তো এইখানে যদি টর্কের ডিরেকশন দেখাই, সেটা হবে এই যে একেবারে বাইরের দিকে। এখন কথা হচ্ছে যে সে আগের প্রশ্ন যে ভাই এই কয়েলে আপনি ফোর্স দেখালেন, আপনি এই কয়েলের উপরে ফোর্স দেখালেন, কিন্তু আপনি এই যে লেংথ বা এই যে ওয়্যারটুক আছে এর উপর আপনি কোনো ফোর্স দেখাননি, কেন দেখান নাই? দেখো একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, ভাই এর কারেন্ট যাচ্ছে কোন দিকে, এই দিকে। আগেই বলছি কারেন্টের ডিরেকশন যেদিকে হবে এই লেংথের ডিরেকশনও কি একই দিকে। তাহলে এবার কারেন্ট কোন দিকে, ওই দিকে, তাহলে লেংথ কোন দিকে হবে, ওই দিকে। তাহলে লেংথ হলো এই যে এদিকে, এটা হচ্ছে এল ভেক্টর, বুঝতে পারলাম। একইভাবে বি ভেক্টর কোন দিকে, এদিকে, তাহলে এই সেই বি ভেক্টর। ভাই কি ভেক্টর, ক্রস প্রোডাক্ট না, এল ভেক্টর আর কি বি ভেক্টর। তাহলে আমরা যদি এল ভেক্টর ক্রস বি ভেক্টর করি, তাহলে কি দাঁড়াবে, এল বি অ্যাঙ্গেল কি সাইন থিটা। ওকে, তাহলে এই এল ভেক্টর আর বি ভেক্টর এরা কি প্যারালাল পজিশনে আছে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তাহলে এল বি এই আমাদের সাইন 0, অর্থাৎ এইটা মানেই তো কি, এইটা 0 হওয়া মানে কি, এটা 0 না, এইটা 0 হওয়া মানে এর সাথে গুণ দিলে কী হয়ে যাবে 0, এটা 0 মানে ফোর্সের মান কত 0, সুতরাং এর উপর কোনো ধরনের কোনো ফোর্স অ্যাপ্লাই হবে না। তো কথা হচ্ছে ভাই যে এর উপর ফোর্স যদি অ্যাপ্লাই না হচ্ছে, কোনো ধরনের কোনো একই তাহলে এই যে রোটেশনগুলো হচ্ছে, যে এদিকে দেখে এই যে রোটেশন হচ্ছে, এই রোটেশনে কোনো ভূমিকা রাখতেছে না, এই কিন্তু রোটেশনে ভূমিকা রাখতেছে না। এখন মনে হতে পারে যে ভাই তাহলে আমি একটা কাজ করি, এটা বাদ দিয়ে দিই, যেহেতু রোটেশনে ভূমিকা রাখতেছে না, শুধু কি আরও কি ভর বাড়াচ্ছে, এই কয়েলের কী বাড়াচ্ছে, ওয়েট বাড়াচ্ছে, ঘোরাইতে হলে কি ওকে সহনই ঘোরাইতে হবে। আমি যখন কয়েলে ভাবে বারবার প্যাচেজে থাকবো, তখন এইটা যতটুকু ওয়েট হবে বা এইটা যতটুকু ভারী হবে, ওরকম কাছাকাছি ভার কি এরও হবে, ওটাকে নিয়ে ঘোরাইতে হবে। তো এটাকে বাদ দিয়ে দিই, এইটাকে স্কিপ করার কোনো উপায় নাই, এই ওভারহ্যাং এটা স্কিপ করার কোনো উপায় নেই। কেন উপায় নেই? কারণ ভাই আমি যখন কয়েল ঘোরাবো বা কয়েল যখন আমি ঢোকাবো স্লটে, যখন এটা একটা স্লট, এটা আছে আর একটা স্লট, তাহলে আমি যখন স্লটে ঢোকাবো তখন ও কি ঢোকায় কি আবার এভাবে আনতে হবে, তাহলে ও আমার এই সাইড আর এই সাইডের কানেক্টর হিসেবে কাজ করবে না, এভাবে কী হিসেবে কাজ করবে, কানেক্টর। অন্তত এই সাইড আর এই সাইডকে কানেক্ট করার জন্য হলে তো ওটা দেওয়া লাগবে, এজন্য এটাকে স্কিপ করার কোনো উপায় নাই। কিন্তু মজার বিষয় আছে, এতে কোনো যদি জেনারেটর হিসেবে অ্যাক্ট করাই বা জেনারেটর হিসেবে যদি ব্যবহার করতে চাই, এই ওভারহ্যাংয়ে কোনো প্রকার ভোল্টেজ অ্যাপ্লাই হয় না এবং কোনো ধরনের কী হয় না, ফোর্সও অ্যাপ্লাই হয় না। কিন্তু দুঃখের বিষয় আমরা এই ওভারহ্যাংকে কোনোভাবেই কী করা সম্ভব না, স্কিপ করা সম্ভব না। আমরা বুঝতে পারলাম কিভাবে একটা কয়েলে বা একটা ওয়্যারে কীভাবে টর্ক প্রডিউস হয়। আমাদের এই একটা সেন্স হতে পারে, আমরা আর একটা সেন্স থেকে চিন্তা করতে পারি যে কেন এই কয়েলগুলো ঘুরবে। সেম প্রসেসে আমরা টর্ক নিয়ে পড়ে আছি কিন্তু, তো সেই প্রসেসটা যদি আমরা দেখার চেষ্টা করি, এই প্রসেসটা একটু কমপ্লেক্সিটি মনে হতে পারে, কিন্তু খুবই ইন্টারেস্টিং। কিন্তু এই প্রসেসটা বোঝার জন্য একটু ধৈর্য ধারণ করতে হবে। অনেকের কাছে এটা কমপ্লেক্সিটিক মনে হতে পারে, কিন্তু একটু ধৈর্য ধারণ করে খেয়াল করলে এইটার মতো ইন্টারেস্টিং টপিক বা ইন্টারেস্টিং ওয়েতে টর্ক বোঝার উপায় আমার মনে হয় না আর আছে। তো খুবই ইন্টারেস্টিং।
এটার সাথে সাথে আর্মেচার রিয়াকশানটা আরও ভালোভাবে বোঝা হয়ে যাবে। এটার সাথে সাথে আর্মেচার রিয়াকশান আরও ভালোভাবে হয়ে যাবে। আমরা আর্মেচার রিয়াকশানের যদি একটা শর্ট একটা ডেফিনেশন দিতে চাই, তাহলে এরকম বলা যায় যে আর্মেচার রিয়াকশান ইজ আ ডিস্টরশন অফ ফিল্ড লাইন বা মিস ডিরেকশন অফ ফিল্ড লাইন। অর্থাৎ ফিল্ড লাইনগুলো যে বাঁকায় যাবে, ফিল্ড লাইন যে ধরো এভাবে যাবে ফিল্ড লাইনগুলো, কিন্তু আর্মেচার রিয়াকশনের কারণে ফিল্ডগুলো এভাবে যাবে না, হয় এভাবে যাবে, নয় এভাবে যাবে। তো ফিল্ড লাইনগুলো যে বাঁকায় যাচ্ছে, অর্থাৎ ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, অর্থাৎ মিস ডিরেক্ট হয়ে যাচ্ছে, যাওয়ার কাছে এভাবে ও এইভাবে চলে যাচ্ছে, অথবা যার কাছে এভাবে সে এভাবে চলে যাচ্ছে। তো এই যে চেঞ্জগুলো হচ্ছে, এইগুলোই হচ্ছে আমার আর্মেচার রিয়াকশনের কারণে হচ্ছে। তো এই আর্মেচার রিয়াকশনের উপর বেসিস করেই আমরা এই টর্কের এক্সপ্লেনেশন দিব। তো সেটা করার জন্য আমরা একটা 2 পোল মেশিন ডিজাইন করতেছি। এটা হচ্ছে আমার এন পোল, এটা হচ্ছে এস পোল। আর এইখানে যে আর্মেচার আছে, ওইখানে আর্মেচারের যে কয়েলটা সেটা হচ্ছে এই বরাবর একটা কয়েল, এই বরাবর হচ্ছে আর একটা কয়েল, এবং এই কয়েলের কারেন্ট ডিরেকশনটা আমরা দেখাই দিই। তো এই কয়েলের যে কারেন্ট ডিরেকশন সেটা হবে হচ্ছে ক্রস, আর এই বরাবর হচ্ছে ডট। ধরেই নিলাম যে কারেন্টটা এভাবে ঢুকতেছে এবং এভাবে ঢুকে গিয়ে সেভাবে বের হচ্ছে, অর্থাৎ এভাবে বের হচ্ছে, বের হয়ে ডিরেকশন চেঞ্জ, আবার কি সেভাবে এভাবে বের হচ্ছে, এভাবে ঢুকতেছে। আচ্ছা, বুঝতে পারলাম আমরা। তো কথা হচ্ছে আমরা যদি এর অ্যাকচুয়াল রিজন খুঁজি সেটা কীরকম হবে, আমরা এটা হচ্ছে এন পোল, এটা হচ্ছে এস পোল, তাহলে ফ্লাক্সগুলো যাবে এই বরাবর যাওয়ার কথা ছিল, এই বরাবর যাওয়ার কথা ছিল, এইখানে আমাদের কি থাকবে, সেই স্টেটর থাকবে, এখান থেকে ফ্লাক্সগুলো এভাবে যাবে, এখান থেকে ফ্লাক্সগুলো এভাবে যাবে। আমরা কত লেকচার মানে আমরা দেখাইছি, এটা হচ্ছে সিনক্রোনাস মেশিনের লেকচার আমরা দেখাইছি। তো কিন্তু কথা হচ্ছে যে এই আর্মেচারে যে কারেন্ট ফ্লো হচ্ছে, এই আর্মেচারের কারেন্ট ফ্লোর জন্য আরেকটা ফ্লাক্স প্রডিউস হবে। এটা তো স্টেটরের ফ্লাক্স বা পোল ফ্লাক্স দেখাচ্ছি, কিন্তু এখানে আর্মেচারের কারণে আরেকটা ফ্লাক্স প্রডিউস হবে, যেই কারণে ফ্লাক্সগুলো এভাবে বা ফিল্ড ফ্লাক্সগুলো এভাবে সোজাসুজি প্রবাহিত না হয়, দেখা যাবে এভাবে যাবে, এরপর এভাবে যাবে, এরপর এভাবে প্রবাহিত হবে। অ্যাকচুয়াল কারণ খুঁজি কীভাবে বা কেন এরকম সোজা যাচ্ছিল, কেন এরকম, এই ফ্লাক্সের কারণে বা আর্মেচার ফ্লাক্সের কারণে সে প্রথমে এভাবে যাবে, এরপর এইভাবে নামবে, আবার এভাবে যাবে, এভাবে কেন জানো, সেটা আমরা কারণ খুঁজি। সুতরাং যেহেতু এটা থাকবে না, আমরা এটা মুছে ফেলি। তার জন্য যেটা করতে পারি, দেখো এইখানে এই যে কন্ডাক্টরটা আছে, এই কন্ডাক্টরের কারেন্ট কী হচ্ছে, ঢুকতেছে, কারেন্ট এন্টার করতেছে। তাহলে এই কন্ডাক্টর যদি কারেন্ট এন্টার করে, তাহলে এই হচ্ছে সেই কন্ডাক্টর। যদি এই কন্ডাক্টর কারেন্ট এন্টার করে, আমরা থাম্ব রুল জানি, এই আঙুলটা এই কনসিডার করতে হয়, থাম্ব কনসিডার করতে হয়, আর সবগুলোকে মিলে আর একটা কনসিডার করতে হয়। থাম্ব রুলটা একটু ভাইস ভার্সা টাইপের। যদি এটাকে ফ্লাক্স কনসিডার করি, এটাকে চিন্তা করতে হবে কারেন্ট, আর যদি এটাকে কারেন্ট চিন্তা করতি, তো এটাকে চিন্তা করতে হবে ফ্লাক্স, অপোজিট। এটা কারেন্ট, এটা ফ্লাক্স, এটা যদি কারেন্ট চিন্তা করি, এটা ফ্লাক্স হবে, জাস্ট ভাইস ভার্সা। তো ডিপেন্ড করে যে আমরা কোনটাকে ধরতেছি, বা আমার সুবিধার উপর ডিপেন্ড করবে কোনটাকে আমি কী ধরতেছি। তাহলে যেহেতু কারেন্ট কী হচ্ছে, এন্টার করতেছে, ভেতরে ঢুকতেছে কারেন্ট, তাহলে কারেন্ট যদি ভেতরে ঢোকে, তাহলে ফ্লাক্সগুলো হবে এইভাবে। অর্থাৎ আমি এটা দ্বারা কারেন্ট মিন করতেছি, এটা দ্বারা আমি ফ্লাক্স মিন করতেছি। কারেন্ট যদি ঢোকে, তাহলে ফ্লাক্সগুলো হবে এইভাবে, আমার হাতের এইভাবে ফ্লাক্সগুলো প্রবাহিত হবে। তার মানে ফ্লাক্সগুলো দেখানোর চেষ্টা করলে হবে এইভাবে, অর্থাৎ একটা কন্ডাক্টর যদি এইভাবে কারেন্ট ফ্লো করে, তাহলে ফ্লাক্সগুলো এভাবে প্রবাহিত হবে, এখন এই কন্ডাক্টর আছে কই ভাই, এই জায়গায় আছে। আমরা এই যে জোনটুক আছে, বা এই যে অংশটুকু আছে, আমরা এই যে এয়ার গ্যাপের, আমরা এই এয়ার গ্যাপে অ্যানালাইসিস করতেছি যে এয়ার গ্যাপের এইখানে ফ্লাক্সের ডিরেকশানগুলো কেমন হবে। তার মানে এই অংশটা যেভাবে প্লেস করি, ভালো করে দেখো, এটা যদি এইখানে প্লেস করি, এই জায়গায় প্লেস করি, তাহলে এই অংশটুকু কোন জায়গায় পড়ে, এই অংশটুকু পরে কোন জায়গায়, ঠিক এই জায়গায় পড়ে না অংশটুকু,
তাই কি না? এটা যদি এইখানে প্লেস করি, এই অংশ দুইটা পরে আমার আর্মেচারের ভেতরে, আর এই অংশ দুইটা পরে আমার এই এয়ার গ্যাপে পরে। তো এয়ার গ্যাপে ফ্লাক্সের ডিরেকশন কেমন? উপরের দিকে। তাহলে এইখানে যে এয়ার গ্যাপ আছে, এই এয়ার গ্যাপে ফ্লাক্স ডিরেকশন কোন দিকে হবে? উপরের দিকে। এই আর্মেচারের ফ্লাক্স, কারো কোনো কনফিউশন থাকা উচিত না। এটা হচ্ছে আর্মেচার ফ্লাক্স। আর ফিল্ডের ফ্লাক্স এন টু এস পোলের দিকে যাবে। তাহলে ফিল্ডের ফ্লাক্স যাবে এই দিকে। আমি যেটাকে বাইরে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে আর্মেচার ফ্লাক্সের ডিরেকশন, এটা হচ্ছে আমাদের সেই আর্মেচার ফ্লাক্সের ডিরেকশন। আর এই বরাবর আসবে আমাদের এন পোল টু এস পোল, অর্থাৎ মানে ফিল্ড ফ্লাক্সের ডিরেকশন। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ফিল্ড ফ্লাক্স, অর্থাৎ ফাই এফ। তো এইটাকে ইম্প্যাক্ট করবে, অর্থাৎ আর্মেচার ফ্লাক্স ফিল্ড ফ্লাক্সের উপর একটা ইম্প্যাক্ট ফেলবে, যে কারণে রেজাল্ট্যান্ট ফ্লাক্স হবে এই বরাবর। এটা হচ্ছে কোন জায়গার? এই আমার যে কি বলে এয়ার গ্যাপটা আছে, এয়ার গ্যাপ ফ্লাক্স ডিরেকশন হবে এই বরাবর। ওকে, আর কোনো প্রবলেম থাকা উচিত না। এবার এদিকে আসি, এই পাশে কারেন্ট বাইরে বের হচ্ছে, তাহলে এই দিকে কারেন্ট বাইরে বের হচ্ছে। কারেন্ট যদি এই পাশে বাইরে বের হয়, এটা যদি কারেন্ট হয়, এটা হবে কি আমার ফ্লাক্স। তাহলে কারেন্ট বের হচ্ছে, ফ্লাক্স কোন দিকে? এইদিকে। তার মানে ফ্লাক্স ফ্লো হবে এদিকে, ফ্লাক্স ফ্লো হবে ওকে। তাহলে ফ্লাক্স ফ্লো হবে এইদিকে। তার মানে এইটা যদি ধরে আমি এখানে প্লেস করি, তাহলে এই যে অংশটুকু কই পড়ে? এই অংশটুকু পড়ে আর্মেচারের ভেতরে, আর এই যে দুটো অংশটুকু, এই অংশটুকু পড়ে আমার আর্মেচারের এয়ার গ্যাপে, তাই কি না? এটা যদি এখানে বসাই, তাহলে এটা কোন জায়গায় পড়বে? এই যে উপরের দিকে ডিরেকশন ফ্লাক্সে, এই যে উপরের দিকে উঠতেছে, এই অংশটুকু কোন জায়গায় পড়ে? এয়ার গ্যাপে পড়ে। তাহলে এয়ার গ্যাপের এই যে অংশটুকু, এটা কোন দিকে কাজ করবে? এটার উপরের দিকে কাজ করবে। অর্থাৎ এইখানে যে আর্মেচার ফ্লাক্স, সেটা কোন দিকে ভাই? উপরের দিকে, ফাই এ। আচ্ছা, এটা হবে উপরের দিকে। আর ফিল্ড ফ্লাক্স এটা কোন দিকে? এন পোল থেকে এস পোলের দিকে, মানে এই দিক বরাবর। তাহলে এরও যে রেজাল্ট্যান্ট ফ্লাক্স, সেটা কোন দিকে কাজ করবে ভাই? এই বরাবর কাজ করবে। এর রেজাল্ট্যান্ট ফ্লাক্স কাজ করবে এই বরাবর। অর্থাৎ এটাকে বাইরে যদি নিয়ে আসি, তাহলে এই বরাবর থাকবে ফাই এ, এই বরাবর থাকবে ফাই এফ, আর এই বরাবর থাকবে ফাই আর। অর্থাৎ এইটা হচ্ছে এই পাশের এয়ার গ্যাপের ফ্লাক্স ডিরেকশন, আর এটা হচ্ছে এই পাশের এয়ার গ্যাপের ফ্লাক্স ডিরেকশন। অর্থাৎ এই এয়ার গ্যাপে ফ্লাক্স উপরের দিকে যাবে, আবার এই পাশের এয়ার গ্যাপে ফ্লাক্স কোন দিকে যাবে? উপরের দিকে যাবে। উপরের দিকে মানে সেটা হতে পারে এখান থেকে দিকে হতে পারে, সেটা হতে পারে এইখান থেকে দিকে। তার মানে আমরা এটাকে পুরোটাকে আমরা এই বরাবর দেখাতে পারি এইভাবে, যে সেটা এই উপরের দিকে যাচ্ছে। পারা যাবে কি না? আমরা এটা বুঝতে পারলাম, এটা মুছে ফেলি, এগুলো আমার লাগবে না, মুছে ফেলি। আমরা শুধু এইটুকু মনে রাখবো যে ভাই এই জায়গায় বা এই এয়ার গ্যাপে ফ্লাক্স উপরের দিকে, এই এয়ার গ্যাপে ফ্লাক্স আমার উপরের দিকে। এখন এই মাঝখানে যে পোর্শনটুকু আছে বা মাঝখানে যে অংশটুকু আছে, এই গ্যাপে এয়ার ফ্লাক্সের ডিরেকশন কোন দিকে হবে? তো মাঝখানে যে ফিল্ড ফ্লাক্স ওইদিকে ফ্লো হচ্ছে, অর্থাৎ এদিকে ফ্লো হবে ফিল্ড ফ্লাক্স। আর এই কয়েলে কারেন্ট ফ্লো হচ্ছে কোন দিকে? এটা থেকে বের হচ্ছে, কারেন্ট এভাবে ঢুকতেছে। তাহলে কারেন্ট যদি এইদিকে ফ্লো করে, ফ্লাক্স কোন দিকে? নিচের দিকে, ফ্লাক্সের নিচের দিকে। অর্থাৎ মাঝখানে যে আর্মেচারটুকু আছে, মাঝখানে যে পোর্শনটুকু, কারেন্ট এভাবে ঢুকতেছে, ফ্লাক্সটা নিচের দিকে। অর্থাৎ এইটা হবে তার ফ্লাক্সের ডিরেকশন, এটা হচ্ছে আর্মেচার ফ্লাক্সের ডিরেকশন, এটা হচ্ছে এই মাঝখানের অংশটুকু জুড়ে, নট এয়ার গ্যাপের হিসাব শেষ, এবার মাঝখানের অংশে। আর ফিল্ড ফ্লাক্স এইদিকে। তো যদি এইটুকু হচ্ছে আর্মেচার ফ্লাক্স, তো এই মাঝখানের অংশে এই বরাবর ফিল্ড ফ্লাক্স, এই বরাবর আর্মেচার ফ্লাক্স, রেজাল্টেন্ট ফ্লাক্স কোন দিকে? এই বরাবর না? তার মানে এইগুলো আমার লাগবে না। এই মাঝখানে যে পোর্শনটুকু আছে, এই পোর্শনে এয়ার গ্যাপের ফ্লাক্সটা কোন দিকে? নিচের দিকে। খুবই ভালো কথা। তাহলে ফ্লাক্স এই এয়ার গ্যাপের উপরের দিকে, এরপর এই দিকে, এরপর এই দিকে। ক্লিয়ার?
এই এয়ার গ্যাপের উপরের দিকে, এই দিকে মাঝখানে, আবার এয়ার গ্যাপে কোন দিকে, উপরের দিকে। তাহলে ফ্লাক্সগুলো ঠিক একইভাবে আমরা আঁকাবো, এইভাবে এইভাবে এইভাবে। তো সেটা দেখানোর চেষ্টা করি, তাহলে কীরকম হবে। এরকম হবে, এদিকে ফ্লো করবে, এদিকে ফ্লো করবে, আর এইখান থেকে এদিকে হবে। এটাকে আমরা না দেখাই, এটাকে আমরা এইখানে দেখাই, কোনো প্রবলেম নাই, এখানে দেখাই এই বরাবর। তাহলে দেখো তো এই এয়ার গ্যাপে ফ্লাক্সগুলো কোন দিকে করতেছে, উপরের দিকে, উপরের দিকে, উপরের দিকে উঠতেছে। আর মাঝখানে ফ্লাক্সগুলো কোন দিকে কী হচ্ছে, নিচের দিকে নামতেছে। এই ডিরেকশানে আমার কথা ছিল। এরপর এইখানে যাওয়ার পর কী হবে, এইখানে যাওয়ার পর এভাবে যাবে, এইখানে যাওয়ার পর এখানে হবে, এইখানে যাওয়ার পরও এইখানে হবে। তাহলে দেখো তো ভাই সব মিলে গেছে কিনা। এই জায়গায় ছিল উপরের দিকে ফ্লাক্স, উপরের দিকে গেছে, মাঝখানে নিচের দিকে, আবার কি উপরের দিকে। তার মানে এই যে ফ্লাক্সটা বেঁকে যাচ্ছে, কেন বাঁকতেছে, বাঁকতেছে কেন, বাঁকতেছে এই আর্মেচারে যে কারেন্টটা ফ্লো হচ্ছিল তার কারণে বাঁকতেছে। অর্থাৎ আর্মেচার রিয়াকশানের কারণে এই ফিল্ড ফ্লাক্স আর এইভাবে সোজাসুজি না গিয়ে সেইভাবে বেঁকে বেঁকে যাচ্ছে। তার মানে এই ফিল্ড ফ্লাক্স, একটু চিন্তা করো, এই ফিল্ড ফ্লাক্স সোজাসুজি গেল, সোজাসুজি গেল। আমাকে বলতে হবে এই ফিল্ড ফ্লাক্স যদি সোজাসুজি যায়, সোজাসুজি যায়, তাহলে এই সোজার তুলনায় আর এই বাঁকাতেড়া হয়ে যাওয়ার তুলনায়, বাঁকাতেড়া হয়ে যাওয়াটা, এই দুটো রাস্তার ভেতর কোন রাস্তাটা ফ্লাক্সের বেশি ট্রাভেল করা লাগতেছে? অবশ্যই এই পথটা, তাই কি না? অবশ্যই মানতে হবে যদি সোজা যায় সে কম রাস্তা ট্রাভেল করতেছে, আর প্রথমে উঠতেছে উপরে, আবার বাঁকা পথে ট্রাভেল করতেছে, আবার সে কি বাঁকা পথে ট্রাভেল করতেছে, তাহলে অনেক পথ কী করা লাগছে, ট্রাভেল করা লাগছে। তাহলে ফ্লাক্সের যদি অনেক পথ ট্রাভেল করা লাগে, তাহলে বুঝতে হবে ফ্লাক্স বেশি রিল্যাক্টেন্স পথ অবলম্বন করতেছে। তো রিল্যাক্টেন্সের আমরা যদি ফর্মুলা শিখি, এগুলো আপাতত আমার লাগবে না। আমরা রিল্যাক্টেন্সের ফর্মুলা কি জানি? রিল্যাক্টেন্সের আমরা যে ফর্মুলা জানি, রিল্যাক্টেন্স ইকুয়াল টু আমরা বলতে পারি L/μA। তার মানে এই লেংথ যত বেশি হবে আমার রিল্যাক্টেন্স তত কী হবে, বেশি হবে। এই পথের লেংথ বেশি, তাহলে এই পথের রিল্যাক্টেন্সও কি বেশি। ফ্লাক্স কখনোই এই পথে ট্রাভেল করতে চাইবে না, কেননা তার কাছে অপশান আছে এই দিকে কম লেংথের দিকে ফ্লো করার জন্য বা ফ্লো হওয়ার জন্য। ফ্লাক্স ট্রাই করবে, অ্যাট বেস্ট সে ট্রাই করবে সোজাসুজি যাওয়ার, কিন্তু সোজাসুজি যাইতে পারবে না। ফ্লাক্স কোন দিকে যাবে, সে এই দিকেই যাবে, যাইতে তাকে বাধ্য করবে। কে বাধ্য করবে? আর্মেচার কারেন্ট থেকে বাধ্য করবে। কিন্তু ফ্লাক্স ওদিকে যাইতে চাইবে না, এখানে একটা কম্প্রোমাইজ আসবে। ফ্লাক্স সেদিকে যাইতে চাচ্ছে না, কিন্তু আর্মেচার তাকে কী করতেছে, ওইদিকে যেতে বাধ্যই করতেছে। তাইলে এইখানে একে কম্প্রোমাইজ করবে কে? কম্প্রোমাইজ করতে পারবে যার নাড়াচাড়া করার ক্ষমতা আছে, যার নাড়াচাড়া করার ক্ষমতা আছে। যদি এই রোটরটা ভাই এইদিক, এই রোটরটা যদি এইদিক আছে, রোটর যদি ঘুরে এইদিক চলে আসে, তখন ফ্লাক্সগুলো সোজাভাবেই ট্রাভেল হবে। কিভাবে কিভাবে হবে দেখো ভাই, দেখো এইদিকে এইখানে যখন এই যে বাঁকায় যাচ্ছিলো, কীভাবে বাঁকাচ্ছিল? এই বরাবর কাজ করতেছিল আমার, রেড পেন আমি দেখাই, এই বরাবর কাজ করতেছিল আমার কি ফিল্ড ফ্লাক্স, তাই তো। আর এই বরাবর কাজ করতেছিল কি আমার এই আর্মেচার ফ্লাক্স। এই দুটো রেজাল্টেন্ট হচ্ছিল কোন বরাবর? এই বরাবর, যে কারণে ফ্লাক্সগুলো এই বরাবরই যাচ্ছিল। এখন যদি এই যে আর্মেচার কারেন্ট যদি নিচের দিকে, আর্মেচার ফ্লাক্স যদি নিচের দিকে ফ্লো না করে, আর্মেচার ফ্লাক্স যদি একটু এইদিকে ফ্লো করে, ধরে নিই এটা হচ্ছে আর্মেচার ফ্লাক্স, তখন এটাও তো আর্মেচার ফ্লাক্স হয়, তাহলে রেজাল্টেন্ট কোন দিকে হবে? এইদিকে হবে না? তাহলে রেজাল্টেন্ট ফ্লাক্স আগে ফ্লো করেছিল এই দিক দিয়ে, কিন্তু তখন ছিল আর্মেচার ফ্লাক্স এখানে। যখন আর্মেচার ফ্লাক্স একটু বাঁকায় গেছে, তখন কিন্তু রেজাল্টেন্ট ফ্লাক্স একটু কি এই বরাবর না গিয়ে একটু উপরে উঠে গেছে। যদি আর্মেচার ফ্লাক্স আরও কি হয়, যদি এই যে আর্মেচার ফ্লাক্সটা এই বরাবর ফ্লো করতেছিল, যদি এই বরাবর না করে আর্মেচার ফ্লাক্স যদি আরও এই বরাবর বাঁকায় যায়, আর্মেচার ফ্লাক্স, এটা যদি আর্মেচার ফ্লাক্স হয়, শুরুতে ছিল এই বরাবর, এই আর্মেচার ফ্লাক্স শিফট করাচ্ছি আমি, আর্মেচার ফ্লাক্স শিফট করাইলে এই রেজাল্টেন্ট ফ্লাক্স কী হবে?
আরও এদিক চলে যাবে না? তার মানে রেজাল্টেন্ট ফ্লাক্স ফ্লো করছিল এই বরাবর, রেজাল্টেন্ট ফ্লাক্স ফ্লো করছে এই বরাবর, এই বরাবর, এই বরাবর ফ্লো করছিল, এই যে এই বরাবর উঠতেছিল, এই বরাবর এবার উঠতেছিল। কিন্তু রেজাল্টেন্ট ফ্লাক্স ছিল এই বরাবর। দেখো আর্মেচার ফ্লাক্সের বাঁকানোর কারণে ওই রেজাল্টেন্ট ফ্লাক্সও এই বরাবর ছিল, বাঁকায় চলে গেছে এই বরাবর। তাহলে রেজাল্টেন্ট ফ্লাক্স কি এই কম লেংথে কী হচ্ছে, ফ্লো করতেছে না। রেজাল্টেন্ট ফ্লাক্স যদি এই বরাবর হয় তাহলে এই যে এই পথে ট্রাভেল করা লাগবে না, তখন সে কোন দিকে যাবে, এদিকেই ট্রাভেল করবে। তার মানে কম লেংথ কী করতেছে, ট্রাভেল করতেছে। তার মানে ফ্লাক্সের জন্য একটা সুবিধা হয়েছে, ফ্লাক্স চাচ্ছিল না এই বেশি লেন্থের পথে গিয়ে বেশি রিল্যাক্টেন্স ফেস করতে, সে চাচ্ছিল না। তোর জন্য কী করা লাগলো ভাই, আর্মেচার কারেন্টকে আমি সোজা সোজা নিচের বরাবর রাখবো না, আর্মেচার কারেন্টকে আমি এটাকে এইভাবে না রেখে আমি এভাবে সরাই দিব। আর্মেচার কারেন্টকে এভাবে সরাবো, আর্মেচার এভাবে সরাবো, আর্মেচার ফ্লাক্সকে আমি আর্মেচার ফ্লাক্স এভাবে ফ্লো করতেছিল, আমি এটাকে একটু সরাবো, রেজাল্টেন্ট ফ্লাক্স একটু সরাবো, রেজাল্টেন্ট ফ্লাক্স আর একটু সরতে রেজাল্টেন্ট ফ্লাক্স হয়ে যাবে এই বরাবর, এবং যেই বরাবর গিয়ে আমার রিল্যাক্টেন্স কী হবে, লেংথ কম, রিল্যাক্টেন্স কম, সবাই সন্তুষ্ট। কিন্তু কথা হচ্ছে ভাই, এই আর্মেচার ফ্লাক্স যে এইখানে ছিল সেটা তো এই পজিশনের জন্য, কয়েল যখন কি এই বরাবর কারেন্ট ফ্লো করতেছিল ওই পজিশনের জন্য, অর্থাৎ এটা ছিল এই জায়গায়, এটা ছিল এই জায়গায়, সেই সময়ের জন্য এই আর্মেচার ফ্লাক্স। কিন্তু কথা হচ্ছে এই আর্মেচার ফ্লাক্স তুমি সরাবো এদিকে, তাহলে উপায় ভাই, এই আর্মেচার ঘোরায় দাও, আর্মেচারকে ঘোরায় দাও। আর্মেচার যখন ঘুরবে তখন এই পজিশন এখানে থাকবে না, এ চলে আসবে কোন জায়গায়, এই জায়গায়। এ যদি এদিকে চলে আসে, এটা চলে আসবে কোন জায়গায়, এই জায়গায়, তাই না? তখন কারেন্ট কোন দিকে ফ্লো হবে, এইদিকে ফ্লো হবে। কারণ যদি এদিকে ফ্লো করে তাহলে আর্মেচার ফ্লাক্স কিন্তু এবার এই বরাবর, অর্থাৎ আর্মেচার ফ্লাক্স আগের সব পজিশন থেকে সরে এই বরাবর ফিল্ড ফ্লাক্স, আর্মেচার ফ্লাক্স ছিল এই বরাবর, একটু ঘুরাই দিলাম তো এই বরাবর চলে আসবে আর্মেচার ফ্লাক্স এই বরাবর। আরেকটু সরবে, আর্মেচার ফ্লাক্স আরেকটু এই বরাবর আসবে, আরও সরবে, আর্মেচার ফ্লাক্স আরও এই বরাবর আসবে। অর্থাৎ দেখা যাবে রেজাল্টেন্ট ফ্লাক্স একসময় এই বরাবর থেকে আস্তে 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 এই বরাবর ফ্লো করতেছে। এই বরাবরের ফ্লাক্স ফ্লো হতে চায়, কেন ফ্লো হতে চায়? কারণ এই বরাবর লেংথ কম মানে রিল্যাক্টেন্স কম, এইটাই চায় ফ্লাক্স, যে কম রিল্যাক্টেন্সের পথে সে চলতে ট্রাই করে। এবং সেটা সম্ভব হচ্ছে একমাত্র কারে ঘোরার মাধ্যমে, এই রোটর ঘোরার মাধ্যমে বা আর্মেচার ঘোরার মাধ্যমে। আদারওয়াইজ অন্য কোনোভাবে সম্ভব হচ্ছিল না আমার এই 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 পথে ট্রাভেল করা ফ্লাক্সটাকে। তো তার মানে অন্তত ফ্লাক্স চেষ্টা করবে কম লেংথের পথে প্রবাহিত হওয়ার, যে কারণে কম রিল্যাক্টেন্স সে ফেস করবে। এই কারণেই এই রোটর যেটা একটা টর্ক ফিল করবে এই ঘোরার জন্য, এই যে ঘুরাচ্ছি, এই যে ঘুরতেছে, এ কি ফিল করবে, একটা টর্ক ফিল করবে। এ ঘুরবে, এই যে পজিশনে ছিল, এ আস্তে আস্তে কী হচ্ছে, ঘুরতেছে, টর্ক ফিল করতেছে, এবং আর্মেচার ফ্লাক্স এই বরাবর থেকে আস্তে 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 বরাবর সরবে। তো এইটাও সেই কারণ যে কারণে এই রোটর টর্ক ফিল করবে। তো প্রশ্ন হচ্ছে ভাই, রোটর কেন টর্ক ফিল করবে? রোটর টর্ক ফিল করবে এই কারণে, কারণ ফ্লাক্স বেশি লেংথের পথে প্রবাহিত হচ্ছিল, এই যে এই পথটাতে। কিন্তু ফ্লাক্স এটা চায় না, ফ্লাক্স কী চায়, কম লেংথের পথে প্রবাহিত হয়। কম লেংথ করতে হলে কী করতে হবে, এদিকে ফ্লো করতে হবে। এদিকে যদি ফ্লো করতে হয়, আর্মেচার ফ্লাক্সটাকে ধীরে 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 এই বরাবর সরানো লাগবে। আর্মেচার ফ্লাক্স ধীরে ধীরে এই বরাবর সরানোর উপায় কি, রোটর ঘুরতে হবে, যে রোটর ঘুরতে হবে। তাই রোটর যদি ঘুরতে হয়, রোটর কেন ঘুরবে, টর্ক ফিল করবে। আশা করি বুঝতে পারছো কেন রোটর ঘুরবে বা কেন রোটর এই টর্ক ফিল করবে। এই অনেক কাপঝাপ করার পরে এইটা একটা এক্সপ্লেনেশন হইতে পারে যে রোটর টর্ক ফিল কেন করবে, বা রোটর টর্ক ফিল করার পেছনে দায়ীকে, এইটাও আর্মেচার রিঅ্যাকশন একটা দায়ী হতে পারে, আর সেটা আমরা প্রুভ করলাম। এখন তাহলে এই রোটর একটা টর্ক ফিল করতেছে, বা টর্ক ফিল করবে কেন, ক্লিয়ার কনসেপ্ট। টর্ক ফিল যে কেন করবে, ক্লিয়ার কনসেপ্ট। কিন্তু কথা হচ্ছে যে এইটা টর্ক পাচ্ছে, এই টর্কের নাম কি? শুধুই কি টর্ক? না, শুধু টর্ক কিন্তু বলা যাবে না, অবশ্যই টর্ক, কিন্তু একটা স্পেশাল নাম খুঁজতেছি যে স্পেশাল এই টর্কের নামটা কি। তো টর্কের আমরা ক্লাসিফিকেশন দেখব। টর্ক প্রথম দুই প্রকার বা দুইটা ভাগে আমরা টর্ককে ভাগ করতে পারবো। তো সেই দুটো ভাগ আমার কীরকম, টর্ককে ফার্স্টে যে টর্কটা দেখব সেই টর্কটার নাম হচ্ছে ইন্টারাকশন টর্ক। এই টর্কটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারাকশন টর্ক, অথবা এটাকে আমরা বলতে পারি ভাই ইলেকট্রোম্যাগনেটিক টর্ক।
ইলেকট্রোম্যাগনেটিক টর্ক। আর সেকেন্ড ওয়ান ইজ আমরা বলতে পারি রিল্যাক্ট্যান্স টর্ক। রিল্যাক্ট্যান্স টর্ক। তো এই যে টর্কটা আমরা পাচ্ছি, এখানে যে রোটরটা আমরা রাখাচ্ছিলাম, এই যে রোটরটা ছিল এখানে, এই যে রোটরটা ছিল, এই রোটরটা কোন টর্ক ফিল করতেছে। তো যদি আমি ইন্টারাকশন টর্কের ডেফিনিশন দিই, তাহলে এখানে বুঝতে পারবা যে ভাই এইখানে যে টর্ক, এই যে রোটরটা যে টর্ক ফিল করতেছিল, আমরা এইখানে যে টর্কটা প্রডিউস হচ্ছিল একটু দেখলাম। তো এই টর্কের নামটা কি যদি খোঁজার চেষ্টা করি, এইটা তো টর্ক অবশ্যই, কিন্তু টর্কের একটা স্পেশাল নাম থাকে, বা এই টর্কের কী বলে ওকে, টর্কের স্পেশাল নাম কি। তো টর্কের যদি স্পেশাল নাম খুঁজতে যাই, তার আগে পড়তে হবে টর্কের ক্লাসিফিকেশন পড়তে হবে। তো টর্কে যদি ক্লাসিফিকেশন করি, তাহলে টর্ক দাঁড়াবে দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারাকশন টর্ক, অথবা আমরা এটাকে বলতে পারি ভাই ইলেকট্রোম্যাগনেটিক টর্ক। তো আর এইখানে যে টর্কটা সেটাকে রিল্যাক্ট্যান্স টর্ক। এখন ইন্টারাকশন টর্ক কাকে বলবো সেটাকে আমরা বলতে পারি, এই ইন্টারাকশন টর্ক হবে দুটো কারণে, বা ইন্টারাকশন টর্কের ক্রিয়েশনের জন্য দুটো ফ্যাক্টর দায়ী। প্রথম ফ্যাক্টর হচ্ছে ফিল্ড ফ্লাক্স, এটা তো অবশ্যই দায়ী, এবং দ্বিতীয় যে দায়ী ফ্যাক্টরটা সেটা আজকে বলবো আমরা আর্মেচার ফ্লাক্স। অর্থাৎ এই ফিল্ড ফ্লাক্স আর আর্মেচার ফ্লাক্স এই দুজনের যে ইন্টারাকশান ঘটবে, ওই ইন্টারাকশানের কারণে যে টর্ক প্রডিউস হবে আর্মেচারে বা রোটরে, ওই টর্ককে বলবো আমরা ভাই ইন্টারাকশান টর্ক। বুঝতে পারলাম? তো এইখানে যে রোটর ঘুরতেছিল, আমরা বলতেছিলাম এই যে এভাবে ফ্লাক্স প্রবাহিত হচ্ছিল, মনে পড়ে হয়তো একটু আগে দেখালাম, এভাবে প্রবাহিত ছিল। তো ফ্লাক্সগুলো বাঁকা যাচ্ছিল, এভাবে ঘুরতেছিল, রোটর একটা টর্ক পাচ্ছিল। তো রোটরের যে টর্ক পাচ্ছে এর পেছনে দায়ী দুইজন, একটা হচ্ছে এই ফিল্ড ফ্লাক্সগুলো, এবং এই আর্মেচারের যে কারেন্ট ফ্লো হচ্ছে তার যে ফ্লাক্সগুলো ক্রিয়েশন হচ্ছিল বা আর্মেচার ফ্লাক্স, এই আর্মেচার ফ্লাক্স আর এই যে ফিল্ড ফ্লাক্স, এই দুজনের ইন্টারাকশানের কারণেই আমার এই টর্ক প্রডিউস হচ্ছিল। এই জন্য এইখানে যে টর্কটা প্রডিউস হবে এই টর্ককে আমরা বলবো ভাই ইন্টারাকশান টর্ক। আর একটা কেস দেখে আমরা রিল্যাক্ট্যান্স টর্ক, তাহলে তোমরাই বুঝে যাবা যে কোনটা রিল্যাক্ট্যান্স টর্ক আর কোনটা ইন্টারাকশান টর্ক। আমরা যেরকম বোঝাতে চাই, এইটা একটা আর্মেচার, আচ্ছা, তো এই আর্মেচারের এটাও টু পোল মেশিন, এই পাশে এন পোল, এই পাশে এস পোল। কিন্তু আগের বারের মতো এইবার কিন্তু কোনো প্রকার এটাকে সিলিন্ড্রিক্যাল টাইপের পোল বা সিলিন্ড্রিক্যাল রোটর, বুঝতেই পারতেছি। তো এইভাবে কয়েল প্যাচানো হচ্ছিল, কিন্তু এইখানে কিন্তু সিলিন্ড্রিক্যাল টাইপ রোটর দেখানো হবে না। এখানে যেটা দেখানো হবে স্যালিয়েন্ট পোল টাইপের রোটর দেখানো হবে। তো স্যালিয়েন্ট পোল কীরকম, এই বরাবর থাকবে হচ্ছে আমাদের রোটর, এই বরাবর সেন্টার হয় যদি এটা, তাহলে এগুলো যদি মুছে ফেলি, এটা হচ্ছে আমার সেই রোটর, স্যালিয়েন্ট পোল টাইপের রোটর। কিন্তু কথা হচ্ছে এইবার এর উপর কিন্তু কোনো ধরনের কোনো কয়েল পেঁচানো হবে না, জাস্ট এটা একটা আয়রন রড। এইটা হচ্ছে একটা আয়রন রড, একটা আয়রন রড। তো ফিল্ড ফ্লাক্স কোন দিকে ফ্লো ট্রাই করবে, ফিল্ড ফ্লাক্স ফ্লো ট্রাই করবে এন থেকে স্পোলের দিকে, এবং সেটা এইভাবে ফ্লো করলে তার লেংথ কী হয়, এখান থেকে এখানে লেংথ কম, যেখানে লেংথ কম মানে রিল্যাক্ট্যান্সও কম, সেইভাবে ফ্লো করার ট্রাই করবে। কিন্তু ভাই এই পাশে তার কাছে একটা বেস্ট চয়েস আছে, এই পাশে কী দেওয়া হয়েছে, আয়রন রড। আমরা জানি আয়রন রডের রিল্যাক্ট্যান্স বাতাসের থেকে অনেক কম। এই যে আয়রন রড, এইটার ভিতরে যে ফ্লাক্স যদি প্রবাহিত হয়, এর যে রিল্যাক্ট্যান্স, আয়রন রডের রিল্যাক্ট্যান্স এই বাতাসের থেকে অনেক কম। তো ফ্লাক্স দেখবে তার কাছে একটা বেস্ট অপশান আছে, ফ্লাক্সগুলো আর এইভাবে ফ্লো করবে না,
ফ্লাক্সগুলো যদি এভাবে ফ্লো না করে, ফ্লাক্সগুলো কোন দিকে ফ্লো করবে? জাস্ট এভাবে ফ্লো করবে ফ্লাক্সগুলো, এভাবে ফ্লো করবে ফ্লাক্সগুলো, এভাবে ফ্লো করবে। তাহলে ফ্লাক্স যদি এভাবে ফ্লো করে তখন প্রবলেম আরেকটা দাঁড়িয়ে যাচ্ছে। আরেকটা কী প্রবলেম? ফ্লাক্স তখন এই যে এভাবে উঠতেছে, এভাবে যাচ্ছে, আবার এখানে যাচ্ছে, তখন ফ্লাক্সের ট্রাভেলিং লেংথ আবার কী হয়ে যাচ্ছে? এইখান থেকে এভাবে আবার বাঁকা পথে, আবার এই পথে, তাহলে ফ্লাক্সের লেংথ কী হচ্ছে? বেড়ে যাচ্ছে। কিন্তু ফ্লাক্স এটা চাইবে না। ফ্লাক্স চাইবে সে সহজ পথে প্রবাহিত হতে চাইবে, এবং সেই পথের ভাই লেংথ কী হতে হবে? কম হতে হবে, যে কারণ রিল্যাক্টেন্স কী হবে? কম হবে, নিজে থাকবে মিউ এ, এটা আমার লাগবে না। তো লেংথ কম করে দিতে লেংথ কম করতে হবে, বা লেংথ যে পথে কম সেই পথে ট্রাই করবে ফ্লাক্সটা যাওয়ার। কিন্তু এই পথে গেলেও ভাই লেংথটা কি অনেক বেশি, তখন আমার কম্প্রোমাইজেশন দরকার। কি কম্প্রোমাইজেশন? ফ্লাক্সগুলো যদি ঠিকভাবে প্রবাহিত হয় সেই পন্থা অবলম্বন করে দেওয়া। কীভাবে করতে হবে? তখন ভাই এই যে আয়রন রড আছে একটা টর্ক ফিল করবে, এই একটা টর্ক ফিল করবে। যদি আয়রন রড টর্ক ফিল করে, এই টর্ক ফিল করে, তখন এ আর ওই পজিশানে বা এই পজিশানে থাকবে না, তখন কেমন পজিশানে চলে আসবে? এই পজিশানে চলে আসবে। অর্থাৎ এই বরাবর ছিল, সেই বরাবর চলে আসবে। অর্থাৎ এই আয়রন রডের নিউ পজিশানটা হবে এরকম, এটা এরকম থাকবে না, এটা কোন বরাবর যাবে? এটা হচ্ছে আমার আয়রন রডের ওই পজিশন থেকে এই পজিশন এসে চলে আসবে। তখন কী হবে? তখন এই এন পোল থেকে এস পোলের দিকে খুব সহজেই ফ্লাক্সগুলো এভাবে ফ্লো করবে। তখন লেংথও কম, এবং যে পথে প্রবাহিত হচ্ছে সেই পথে রিল্যাক্টেন্সও কি অনেক কম। আর লেংথ তো কমের কারণে রিল্যাক্টেন্স আরও কী হবে? কমে যাবে। ফ্লাক্স খুব ইজিলি কী হবে? প্রবাহিত হবে। কিন্তু প্রবলেম আছে ভাই। কী প্রবলেম? প্রবলেম হচ্ছে এই আয়রন রড ইউজ করলেই সে কিন্তু একটা কমপ্লিট রোটেশন দিতে পারবে না। সে কী করবে? স্টেপার মোটরের উপর, স্টেপার মোটরের মতো, স্টেপার মোটর না, স্টেপার মোটর যেরকম ঘড়ির কাটার মতো একবার এখানে, এরপর এখানে, এরপর এখানে, এরপর এখানে, মানে থেমে 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 চলে, সেরকমভাবে চলবে না। কিন্তু সে এই বরাবর ছিল, সে জাস্ট এই বরাবর হয়ে যাবে। একটা রোটেশন এভাবে ছিল, এভাবে চলে আসবে, এভাবে ছিল, এভাবে চলে আসবে, আর কিছু করতে পারবে না। তারপরও আমাদের তো এগুলো রোটেশন করার, আমার পুরো রোটেশন করাবো কীভাবে বা কীভাবে হবে, এগুলো তো আমার হেডেক না। আমার হেডেক আমার কোন টর্ককে আমরা কী টর্ক বলে আমি অভিহিত করবো, সেটাই আমার হেডেক। তো এইটা কি রিল্যাক্টেন্সের উপর বেস করে এটা কি টর্ক ফিল করতেছে না? কারণ সে ছিলই বরাবর, রিল্যাক্টেন্স কমানোর জন্যই সেই বরাবর চলে আসলো। তার মানে যে টর্ক ফিল করলো সেটা কিন্তু হলো রিল্যাক্টেন্সের কারণে। এই জন্য এই টর্ককে বলা হয় ভাই রিল্যাক্টেন্স টর্ক। তো এটাকে বলবো রিল্যাক্টেন্স কমানোর জন্য যে টর্ক ফিল করবে, রোটর বা আয়রন রড যাই বলি না কেন, সেটাকে বলবো কী বলে, সেটাকে বলবো রিল্যাক্টেন্স টর্ক। আর ফিল্ড ফ্লাক্স আর আর্মেচার ফ্লাক্স, এই দুটো ফ্লাক্সের ইন্টারাকশানের কারণে যে টর্ক প্রডিউস হবে, ওই টর্ককে বলা হবে ইন্টারাকশান টর্ক। আমরা চারটা চিত্র দেখাই, চারটা চিত্রের মাধ্যমে দেখতে পারলে মোটামুটি এই ইন্টারাকশান টর্ক কোনটা, রিল্যাক্টেন্স টর্ক কোনটা, এটা খুবই ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আর ইলেকট্রোম্যাগনেটিক টর্ক বলা হবে। আমরা এই ইন্টারাকশান টর্ককে আমরা এই টি ই দ্বারা প্রকাশ করব, আর রিল্যাক্টেন্স টর্ককে আমরা টি আর দ্বারা প্রকাশ করব। টি ইতে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক, আর টি আর হচ্ছে রিল্যাক্টেন্স টর্ক। চারটা চিত্র দেখাবো, তোমাদেরই বলতে হবে যে কোনটার ভেতর কোন টর্ক আছে। এমনও হতে পারে দুটোই আছে, এমনও হতে পারে একটাও নাই, এরকম হতে পারে। তো সাবধানে বুঝে শুনে উত্তর দিতে হবে যে কোনটার ভেতর কী টর্ক আছে। তো তার জন্য ওকে, এপাশে হচ্ছে এন পোল, এপাশে হচ্ছে এস পোল। আমাকে বলতে হবে এই কনফিগারেশনে কোন টর্ক বিদ্যমান, একটু চিন্তা ভাবনা করতে লাগো। আমরা আর একটা দেখাই, এখানে
ওকে, তাহলে এ পাশে এন পোল, এ পাশে হচ্ছে এস পোল। এ পাশে যে রোটরটা আছে এই রোটরটা এরকম, ওকে। তাহলে এই পাশে রোটর আছে, আচ্ছা। আর এবং এটা শুধু আয়রন রড না, এই আয়রন রডের উপর এবার কয়েল পেঁচানো হচ্ছে এরকমভাবে। এ পাশে এটাকে দেবো প্লাস, এটাকে দেবো মাইনাস। ফার্স্ট ফিগার, সেকেন্ড ফিগার, আর এইটা হচ্ছে আমাদের সেই থার্ড ফিগার। নিচে পাচ্ছেন? ওকে, এপাশে এন পোল, এপাশে এস পোল, এপাশে কিচ্ছু নাই, কয়েল টয়েল কিচ্ছু নাই। আচ্ছা, আর এপাশে যেটা থাকবে এটা তো আগেই দেখাইছি, এটা তোমরা পারবা। ওকে, এপাশে এন পোল, এপাশে এস পোল। এটা শুধুমাত্র একটা আয়রন রড দেখানো হচ্ছে। এগুলো মুছে ফেললাম। আমাকে বলতে হবে এই চারটার ভিতর কোন কোন টর্ক বিদ্যমান, কোন কোন টর্ক বিদ্যমান না। আচ্ছা, এটা যদি চিন্তা করি, এটাতে ইলেকট্রোম্যাগনেটিক টর্কের মান কত হবে আর রিল্যাকটেন্স টর্ক আছে কি না সেটা জাস্ট প্রেজেন্স, আমাদের মান দরকার নেই এইটা মান কত, এটার মান কত। হ্যাঁ, আচ্ছা, এইটার জন্য আমার ইলেকট্রোম্যাগনেটিক টর্ক আছে কিনা সেটা দরকার, রিল্যাকটেন্স টর্ক আছে কিনা। একইভাবে এখানে এই দুটোর কোনটা কোনটা আছে, জাস্ট প্রেজেন্সের দরকার আমার। এটার জন্য ইলেকট্রোম্যাগনেটিক টর্ক আমার দরকার, রিল্যাকটেন্স টর্ক। আচ্ছা, এটার জন্য বলতে পারি ভাই এখানে কোনো ধরনের কোনো রিল্যাকটেন্স টর্ক নাই। রিল্যাকটেন্স টর্ক নাই কেন? কারণ রিল্যাকটেন্স টর্ক হতে গেলে দেখো ভাই, এটা যদি এদিকে চলে আসে, আমরা এই চিত্রটা দেখি, কারণ এই চিত্র আমাদের হ্যাবিচুয়েটেড আগে থেকেই, এই চিত্রটা আমরা করে আসছি, এটা দেখেই বুঝতে পারতেছি এইখানে জাস্ট একটা আয়রন রড ইউজ করা হয়েছে এবং এইখানে এরকম ফ্লাক্স কম প্রবাহিত হওয়ার কম রিল্যাকটেন্স পথে প্রবাহিত করার জন্য এটাকে জাস্ট এভাবে থেকে এভাবে নিয়ে আসবে। তো এখানে ফ্লাক্সের রিল্যাকটেন্সের জন্য, রিল্যাকটেন্স কম করার জন্য আমার এই টর্কটা ক্রিয়েট হচ্ছে, এই জন্য এখানে রিল্যাকটেন্স টর্কের মানটা নট ইকুয়াল টু জিরো। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক টর্ক এখানে কত হবে ভাই? জিরো হবে। কেন হবে? কারণ ইলেকট্রোম্যাগনেটিক টর্কের ডেফিনিশন থেকে আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক টর্ক হতে গেলে ভাই ফিল্ড ফ্লাক্স লাগবে এবং কি আর্মেচার ফ্লাক্স লাগবে। এখানে কোনো ধরনের কোনো আর্মেচার ফ্লাক্স নাই, কিন্তু ফিল্ড ফ্লাক্স আছে, যে কারণে এখানে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক হবে জিরো। এখন এটা বোঝার উপায় যে রিল্যাকটেন্স টর্ক আছে কি নাই, এটা বোঝার জন্য ভাই দেখো ভাই, এইটা যদি রোটেট করে, এটা যদি ভাবে রোটেট করে, এর কি প্রতি মুহূর্তে এয়ার গ্যাপের মানগুলো কী হবে? চেঞ্জ হবে না? এটা এভাবে ছিল, এভাবে চলতে থাকে। তাহলে প্রতি মুহূর্তে এইখানে যে গ্যাপগুলো, এই যে এয়ার গ্যাপগুলো, এই যে এয়ার গ্যাপগুলো, প্রতি মুহূর্তে এয়ার গ্যাপগুলো কী হবে? চেঞ্জ হবে না? তাহলে এইখানে এয়ার গ্যাপগুলো সিমেট্রিক না, এইখানে এয়ার গ্যাপগুলো সিমেট্রিক না। তাহলে এয়ার গ্যাপগুলো যদি সিমেট্রিক না, তাহলে বুঝতে হবে যদি ওই রোটরটা টর্ক ফিল করে, তাহলে ওই টর্কটা হবে ভাই রিল্যাকটেন্স টর্ক। এখানে দেখো ভাই, এটা যদি ঘোরে, এই আর্মেচার যদি পুরোটা ঘোরে, এইখানে আর এই জায়গার যে গ্যাপটা, এটা কি? এটা রাউন্ড, পুরোটা ঘুরতেছে, তাহলে এই গ্যাপগুলো কি সবসময় কনস্ট্যান্ট না? তাহলে এয়ার গ্যাপ কনস্ট্যান্ট, যে কারণে ভাই রিল্যাকটেন্স টর্ক কত হবে? জিরো হবে। আর আর্মেচার ফ্লাক্স এখানে আছে, এই আর্মেচারে ফ্লাক্স এইভাবে ক্রিয়েট হবে, আর ফিল্ড ফ্লাক্স এদিকে, দুটোর দ্বারা একটা টর্ক একটা ফিল করতে পারবে এয়ার রোটর, তো এটার মান নট ইকুয়াল টু জিরো। একইভাবে ভাই এইখানে দেখো মজার বিষয় কি, এইখানে এয়ার গ্যাপ সিমেট্রিক না, তো যেহেতু এটা আয়রন রড, এই কারণে এভাবে ফ্লাক্স টেন্ডেন্সি হওয়ার কারণে জাস্ট রোটেট করবে, এভাবে রোটেট করবে। তাহলে এই জায়গায় রিল্যাকটেন্স টর্কের মানটা নট ইকুয়াল টু জিরো। আবার কী হবে ভাই, এই জায়গায় যেহেতু ডিসি সাপ্লাই দেওয়া আছে, এই প্রান্ত হবে এন পোল, এই প্রান্ত হবে এস পোল, তাহলে এন পোল এস পোল, এখানে আর্মেচার ফ্লাক্স তৈরি হচ্ছে। তাহলে যেহেতু এখানে আর্মেচার ফ্লাক্স তৈরি করবে, তাহলে ফিল্ড ফ্লাক্সও আছে, আবার কি আমরা যেভাবে তৈরি করে এখানে আবার আর্মেচার ফ্লাক্সও আছে। তো আর এই ফিল্ড ফ্লাক্স
আর এইখানে যে প্রডিউসার ফ্লাক্স এই দুটো ইন্টারাকশন টর্ক ফিল করবে, ওইটা নট ইকুয়াল টু কী হবে, 0 হবে। তার মানে এই ফিগারেই কেবলমাত্র ইলেকট্রোম্যাগনেটিক টর্কও আছে, আবার কি রিল্যাকটেন্স টর্কও আছে। এটা দেখলাম ভাই ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ইকুয়াল টু 0, কারণ আর্মেচার ফ্লাক্স নাই। এইখানে চিন্তা করো, এখানে প্রথম কথা আর্মেচার ফ্লাক্স নাই, আর্মেচার ফ্লাক্স না থাকলে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক 0। এবং কথা হচ্ছে যে ভাই আয়রন রড ইউজ করা হয় নাই, এবং এয়ার গ্যাপ সব জায়গায় যদি ঘোরে, এয়ার গ্যাপ সব সময় কি সিমেট্রিক, যে কারণে ইলেকট্রন টর্ক কথা হবে 0 হবে। তো আমরা বুঝতে পারলাম কখন ইলেকট্রোম্যাগনেটিক টর্ক 0 হবে, কি হবে না। রিল্যাকটেন্স টর্ক কখনোই রিল্যাকটেন্স টর্কও কখনো 0 হবে, কখনো 0 হবে না, সেটা বুঝতে পারলাম। কিন্তু একটা জিনিস আমরা মিস করে যাচ্ছি, এই যে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক, এইটা নিয়ে একটু কথাবার্তা বলি আমরা, এটা না বললে হবে না। ইলেকট্রোম্যাগনেটিক টর্ক নিয়ে একটু কথাবার্তা বলি। এই ইলেকট্রোম্যাগনেটিক টর্ক 3টা জিনিসের উপর ডিপেন্ড করে। ইলেকট্রোম্যাগনেটিক টর্ক পাওয়ার জন্য, ইলেকট্রোম্যাগনেটিক টর্ক পাওয়ার জন্য আমার 2টা কম্পোনেন্ট লাগবে। প্রথম কথা ফিল্ড ফ্লাক্স, দ্বিতীয়ত কথা ভাই আর্মেচার ফ্লাক্স। তাহলে ফিল্ড থাকে কোথায়, সাধারণত স্টেটরেই থাকে, আর আর্মেচার হয় কোনটায়, সাধারণত রোটরে। তাহলে বলতে পারি এই ইলেকট্রোম্যাগনেটিক টর্ক পেতে গেলে স্টেটর ফ্লাক্স লাগবে, রোটর ফ্লাক্স লাগবে। যত স্টেটর ফ্লাক্সের স্ট্রেংথ বাড়বে টর্ক তত বাড়বে, যত রোটর ফ্লাক্সের স্ট্রেংথ বাড়বে টর্ক তত বাড়বে। সুতরাং টর্কের ইলেকট্রোম্যাগনেটিক টর্কের সাথে স্টেটর ফ্লাক্স একটা প্রপোর্শনালিটি রিলেশন দিবে আমাকে স্টেটর ফ্লাক্স। আবার একইভাবে রোটর ফ্লাক্সটা কী করবে, আমাকে একটা প্রপোর্শনালিটি রিলেশন আমাকে দিবে। তাহলে এখানে আমরা লিখতে পারো ভাই রোটর ফ্লাক্স এবং আর একটা জিনিস ডিপেন্ড করবে সাইন ডেল্টার উপর ডিপেন্ড করবে। বাট হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ ডেল্টা? দ্য সিগনিফিক্যান্স অফ ডেল্টা ইজ, আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক টর্ক পেতে গেলে আমার 2টো ফ্লাক্স লাগে, রোটর ফ্লাক্স, স্টেটর ফ্লাক্স। যদি ফিল্ড ফ্লাক্সটা এই দিকে ফ্লো করে, কারণ এই পাশেই তো এন পোল থাকে, এই পাশে কি পোল থাকে, স্পোল থাকে, তাহলে এইভাবেই ফিল্ড ফ্লাক্স প্রবাহিত হচ্ছে। আর আর্মেচার ফ্লাক্স কখনো নিচের দিকে, কখনো উপরের দিকে, তাই কি না, হতেই পারে। তো এইটা হচ্ছে আমার সেই আর্মেচার ফ্লাক্স, আর এই দুটো মিলাই হবে কি আমার সেই রেজাল্ট্যান্ট ফ্লাক্স। তো এটা হচ্ছে ফিল্ড ফ্লাক্স। তাহলে ডেল্টার পরিচয় হচ্ছে এই যে ডেল্টা, এই ডেল্টার পরিচয় হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন আর্মেচার ফ্লাক্স অ্যান্ড ফিল্ড ফ্লাক্স। এই যে এইটার পরিচয় হচ্ছে আমাদের ডেল্টা। তাহলে এইটার সাথেও প্রপোর্শনালিটি, একটা সাইন ফাংশনের প্রপোর্শনালিটি রিলেশন আমাকে দিবে। তাহলে এই 3টার উপর ডিপেন্ড করে আমাদের সেই ইলেকট্রোম্যাগনেটিক টর্ক। আপাতত আমাদের টর্কের আলোচনা আমরা ডেরিভেশন না করি, কি হবে না হবে এগুলো আমাদের পরের বিষয়, কিন্তু আপাতত টর্ক নিয়ে বেশ আলোচনা হইলো। মোটামুটি টর্কের কনসেপ্টগুলো আমাদের কাছে বেশ ক্লিয়ার। টর্ক কত প্রকার, কী কী টর্ক, দূরে থাকতে পারে কখন ইলেকট্রোম্যাগনেটিক টর্ক, আর আমাদের যে রিল্যাকটেন্স টর্ক দূরে থাকতে পারে, সেটা আমরা দেখলাম। টর্ক কীভাবে প্রডিউস হয়, আমরা সেটা টর্কের প্রোডাকশানটা আর্মেচার যে রিয়াকশান তার কনসেপ্টের উপর বেসিস করে দিলাম। ধন্যবাদ।